সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমার এত ভালো লাগে। আর স্যারের সঙ্গে কথা বলছিলাম যে সভাপতির আত্মভাবতি করেছে, উনি বলছে অসম্ভব সাধারণ, সরল সহজ, নির্মোহ, কোন ধরনের অভিলাষ নাই। মানে কাউকে ঠকানো, কাউকে কষ্ট দেওয়া, এইসব অভিপ্রায়, অকুশল চিন্তা, মন্দ চিন্তা, এই আমার কথা শুনে দিলে কথা আমার বড় কাছে মাঝে মাঝে আমি দেখতে পাই, আমার অফিসে যায়, কষ্ট পাই, সবসময় বিরক্ত করে লেগে থাকে, আদায় করে, মানে আদায় করবেই, ছাড়বে না। এই যে মানুষের কাজ জন্যে এই যে বইগুলো দিয়েছেন এখানে, দেখেন উনি মদের দোকান দেননি, সিগারেটের দোকান দেননি, আড্ডাবাদের কোনো দোকান দেননি। এইসব নানা খারাপ জায়গায়ও আসার জন্য আমাদেরকে আমন্ত্রণ জানাননি, আমাদেরকে আহ্বান জানিয়েছেন এমন একটি জায়গায় যাতে আমাদের ভেতরে বোধ, বিবেক, জ্ঞান, চিন্তার মননশীলতা, সৃষ্টিশীলতা আলোর ভুবন জ্বলে উঠে। আলো প্রদীপ, জ্ঞানের প্রদীপ, বিবেকের প্রদীপ। আকাশে যেমন চাঁদ উঠলে সবকিছু দেখা যায়, সুন্দর লাগে, পূর্ণিমা চাঁদ, সূর্য যখন রবি যখন তার আমি দেখি না, শুধু বন্ধুরা লেখা না, বড় বড় কবি, কোন কবির লেখা? হ্যাঁ, গোলাম মুস্তফা। মনের ভেতরে দীপ নাহি তোরে যার, মনের ভিতরে দীপ নহে নাহি তোরে যার, কখনো বুঝে না তার ভ্রম অন্ধকার। মনের ভিতরে যদি দীপ জ্বালে না উঠে, জ্ঞানের দীপ প্রদীপ যদি জ্বালে না উঠে, তার ভ্রমতা, ভ্রম, অন্ধকার কখনো বুঝবে না। আমি মা হই, আমি বাবা হই, অনেক বাবা মা আমি দেখেছি আমার জীবনে। স্যার তো দেখেছি, আমি সেদিন বললাম, স্যারকে বললাম, স্যার আপনার নাম দেখেছি কোন মন্ত্রণালয়ের সচিব। আমি যেখানে যে স্যারের নামটা সন্ধান করি, কোন কোন মন্ত্রণালয়ে গিয়েছি স্যার, আছেই, আরো বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়েছে। দেখেন কিরকম অনুসন্ধান আমার, ওনার নাম থেকে আমি বুঝবো। এই জন্য শাস্ত্রে একটি কথা আছে, কি আছে? কথা আছে। কোন শাস্ত্রে? উপনিষদে, প্রাচীন উপনিষদে। গুণী গুণীজন ব্যক্তি, গুণীজন গুণী লোকের কাছে সমাদৃত হয়। একজন গুণী একজন গুণীকে অনুসন্ধান করে। একজন গুণীজন আরেকজন গুণীজনকে কোথায় আছে সে অনুসন্ধান করবে। এবং অগুণীর কাছে কখনো সে সমাদৃত হবে না, অগুণীরা তাকে কখনো মানবে না, প্রশংসা করবে না, সম্মান দেবে না। একটি নমস্কার দিয়ে আমার কথা শুরু করছি। অত্যন্ত প্রিয় ছাত্রছাত্রী, আমার একটি নমস্কার। और
তারপরেও আমার মনে হয় সবাইকে নববর্ষের শুভেচ্ছা, মগাত্তর 1433 শুভেচ্ছা জানিয়ে যায়। আমি কথা বেশি বলব না। আজকে যাদের বই ছাপা হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই। আমাদেরকে পুরস্কারের উপহার দিয়েছে রবট সাহেব, ইংরেজের কবি রবট সাহেব বলেছিলেন, I never fail, বইয়ের বিষয়ে বলেছিলেন, I never failing friends are you. আমরা কষ্ট পেলেও কিন্তু আনন্দ করছি, কোথাও কোনো খাওয়া দাওয়ার কোনো সমস্যা বোধ করিনি। কোথেকে খাবার আসে জানি না, কোথেকে আপনার এই যে কালকে আপনার এই অনুষ্ঠান আসবে, কোথেকে পুরস্কারের টাকা এসে যে লিউ পায়, হুট করে লিউ দেখে টাকা বের করে দিল, আমার মতো টাকা ছিল না। সেই রকম বুঝছেন, একটি জায়গায় সালাম আপনি এখানে আসেন। আমাদের আয়োজন করা হয়। বই যে আমাদের প্রেরণার উৎস, বই আমাদের জীবনের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। একটি ভালো বই মানুষকে শুধু জ্ঞানই দেয় না, সাহস, আশা, আত্মবিশ্বাস ও নতুন করে বেঁচে থাকার প্রেরণা। যুগে যুগে জ্ঞানী গুণীরা বইকে মানুষের মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস করার মাধ্যম হিসেবে বিবেচনা করেছে। সে জায়গায় আমাদের সালেহারিরা, কবি রফিক ভাই, তারপর ডক্টর শাহিদ মমতাজ, যারা যারা আমাদের বই লিখেছেন তাদের বইয়ের মধ্যে অনেক ভালো কিছু আছে। এবং শিল্পীরা আজকের জন্য আমাদের ইতিহাস সালেহারিভাবেও লিখে যাচ্ছেন, যা সত্যি অনেক প্রেরণার উৎস। তাই একটি প্রেরণামূলক বই হতাশ মানুষকে নতুন স্বপ্ন দেখার শেখায়। জীবনের কঠিন সময়ে বই আমাদের মনে করিয়ে দেয় ব্যর্থতা শেষ নয়, বরং সফলতার পথে একটি ধাপ। মহান ব্যক্তিদের জীবনে পড়ে আমরা বুঝতে পারি সংগ্রাম ছাড়া অনেক কিছু অর্জন করা সম্ভব নয়। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা পিজে আব্দুল কালামের জীবন কাহিনী আমরা অধ্যবসায় ও আত্মবিশ্বাস শিক্ষা দেয়। বই মানুষের চিন্তার জগৎকে প্রসারিত করে, অন্যের অনুভূতি বুঝতে শিখে, মানবিক হয় এবং সমাজকে ইতিবাচক হিসেবে দেখতে শিখে। ভালো বই কখনো কখনো একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। তাই বলা যায় বই মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। বর্তমান প্রযুক্তি নির্ভর অনেকের বই পড়া থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু মোবাইল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদন দিলেও বই মানুষের আত্মাকে সমৃদ্ধ করে। নিয়মিত বই পড়ার অভ্যাস একজন মানুষকে সৃজনশীল, আত্মবিশ্বাসী ও প্রজ্ঞাবান করে তোলে। পরিশেষে বলা যায় কাগজ মুদ্রিত কিছু শব্দ নয়, বই হলো জীবনের পথ প্রদর্শক, নিয়ম শিক্ষক ও অনুপ্রেরণার উৎস। তাই আমাদের উচিত প্রতিদিন কিছু সময় বই পড়ার জন্য রাখা এবং নতুন প্রজন্মকে বইমুখী করে গড়ে তোলা। ধন্যবাদ সবাইকে। তাদের সামনে ডায়াসে দাঁড়ানোর মতো শক্তি আমার নাই, এবং এই ধরনের মানুষ যখন গুণীজনরা আমার পাশে থাকে আমি আবেগ আপ্লুত হয়ে যাই। আমি অতি ছোট মানুষ, খুবই ছোট মানুষ। আমাদের আজকের প্রধান অতিথি চলে এসেছেন, স্যার সামনের দিকে চলে আসেন প্লিজ। স্যারকে নিয়ে আসেন, স্যারকে নিয়ে আসেন। সেটা হওয়ার যোগ্য কিনা আমি জানি না। দেখো, আমি দুটো কথা বলবো যে আমি সরকারি কর্মকর্তা ছিলাম, তবে রাজনীতি প্রকাশ্যে বক্তৃতা দিতে পারিনি, কারণ আমাদের আচরণবিধি আছে, উনি জানেন। তবে যেহেতু আমি স্বাধীনতার পরে দেশটা ভালো করে নেই এবং আমি যে কোর্সটা এটা আইডিয়াই করছিলাম, দেশের সরকার ক্ষমতা এলে তার যে পুনর্গঠন কমিটি, সেই কমিটির কাছে আমি একটা প্রস্তাবনা দিই থানাগুলিকে মহকাম করা, মহকামগুলি জেলা করা, আর 4টা বিভাগকে ভেঙে 9টা 10টা বিভাগ করা। তাদের বই এবং তাদের কাব্যগ্রন্থ যাই হোক না কেন, এগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে।
বই একটা ইতিহাসের একটা বিষয় যে অতীতকে সামনে নিয়ে আসে, অর্থাৎ 2000 বছর আগে কি ঘটনা ঘটেছে এটা লিপিবদ্ধ করা থাকবে, সেটা এখনকার জেনারেশন করতে পারবে। অর্থাৎ অতীত এবং বর্তমানের মধ্যে মেলবন্ধন হলো আবার লেখক। এই মেলবন্ধনটা তৈরি করে সাহিত্যিক, কবি, লেখক। এই জন্যই এই দেশের ওরা না সারা পৃথিবীতে সমস্ত উন্নয়নের কাজে পথ প্রদর্শক হল কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী। তারা পথ প্রদর্শন করে থাকেন এবং সবার সামনে তারা থাকেন বলে আমাদের অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে তার 125তম জন্মজয়ন্তী। 125তম জন্মজয়ন্তীতেও আমরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাকে আমরা বিশ্বকবি আমরা বলি না, সবাই বলে বিশ্বকবি। সেই বিশ্বকবির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করি। সম্মানিত সভাপতি, বাংলাদেশের অত্যন্ত একজন গুণী ব্যক্তিত্ব, আমার শ্রদ্ধেয় বিআরটিসির সাবেক চেয়ারম্যান, সাবেক তথ্য সচিব জনাব বাবলু মোর্শেদ, উপস্থিত প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদের সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সুকুমার বড়ুয়া, উপস্থিত হাসান আব্দুল্লাহ সাহেব এবং অনেক আলোচকবৃন্দ। আজকে আমি এখানে একটা কথা বলতে চাই, এটা আমাদের বাবলু মোর্শেদ স্যার আমাকে বলেছেন যে বলার জন্য, সেটা না আমি নিজে অনুভব করি যে আমাদের আজকের এই সাহিত্য সভায় বলবে কারণ যে বই প্রকাশনা হচ্ছে এই সভায় আমরা ডক্টর সুকুমার বড়ুয়াকে আমরা দাবি করতে পারি এই জাতীয় অধ্যাপক হিসেবে তাকে নিয়োগ দেওয়া হবে। তার যে কর্মকাণ্ড, তার যে চিন্তা ভাবনা, তার দৃষ্টিভঙ্গি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তিনি একটা জিনিস অনুভব করেন যে বাংলাদেশটা শুধু বাংলা ভাষাভাষী মানুষের জন্য নয়, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সব অবস্থাতে থাকি। পাহাড় বলেন, সমতল বলেন, মানুষগুলো আমরা একত্রিত হয়ে গেছি এবং আমাদের একটা আত্মপরিচয়, আমরা বাংলাদেশী। আমাদের সাহিত্য বলেন, আমাদের সংস্কৃতি বলেন, আমাদের চিন্তা ভাবনা বলেন, জাতীয় রাজনীতি বলেন, আমার দেশকে কেন্দ্র করে হতে হবে। এই টেরিটরির মধ্যে যারা আমরা অমর প্রকাশনী থেকে চাকরি বই প্রকাশনা হচ্ছে, বইগুলো আমি পড়িনি, তবে পড়বো। ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়তাম তখন আমি পড়েছি দস্যু বন্ধু এবং মাসুদ রানা। এই বইগুলি যদি এতটা অ্যাট্রাকশন ছিল যে স্কুলের বই পড়তেও ভুলে যেতাম। তো এখন বইগুলো এইভাবে প্রকাশ করে আমাদের মনে হয় স্কুলে দেওয়া উচিত। সেই কথাগুলো বলবো। আজকে আমাদের উপকূলীয় অঞ্চল তথা বরগুনা জেলার অধিবাসী আমরা প্রতিনিয়ত সবার ঝঞ্ঝার সাথে প্রতিকূলতার অবস্থান থেকে আমরা সংগ্রাম করতে হয়, সেখানেই আমাদের বসবাস। আজকে বাংলা একাডেমিতে দাঁড়িয়ে মনে পড়ছে আব্দুল আলী বাবুর কথা, মনে পড়ে বজলুর রহমানের কথা। আজকে যারা আমাদের উপকূলীয় অঞ্চলের অধিবাসী এবং এই বিশ্ববিদ্যালয়ে আব্দুল আলী মাতুব্বর একজন প্রফেসর হিসেবে ছিল এবং তার লেখা এখন ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়। আমরা বড়ুয়া স্যার তাকে অত্যন্ত সম্মানের সাথে আমি স্মরণ করি। ওনার সাথে আরও একবার দেখা হয়েছিল। এই বাংলা একাডেমিটি সমুদ্রগুপ্ত, কবি সমুদ্রগুপ্তের সাথে একত্রে এসেছিলাম। আর আজকে বহু বছর পরে আমি তাকে আমার অন্তঃস্থ থেকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনাদের সকলকে যারা এবং যারা আমাদের বাংলা একাডেমিকে যারা কিছু পাশাপাশি সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম এবং সবার প্রতি সালাম। অমর প্রকাশনের অমর হলের উনি বেসিক্যালি একটা আন্দোলন করছেন, তো ওনাকেও শুভকামনা রইল। কারণ এখন বই প্রকাশনা একটা আন্দোলনই আসলে, আমি বলবো দিস ইজ দ্য মুভমেন্ট অ্যাকচুয়ালি।
কারণ এই ডিজিটাল যুগে এসে বই প্রকাশনা করা এবং এর পিছনে লেগে থাকা এবং এর পিছনে শ্রম দেওয়া এবং সত্যিকার অর্থেই একটা বই সবার মাঝে সবার হাতে তুলে দেওয়া, এটা একটা বিরাট দায়িত্ব এবং একটা আন্দোলন, এটা একটা পরিশ্রম লব্ধ একটা ব্যাপার। তো সেটা আমরা করে আসছে দীর্ঘদিন ধরে। তো আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আজকে হয়তো বা দুটি কথা বলার জন্য বা এই 4টা বইয়ের উপর আলোকপাত করার জন্য। আমি খুবই সংক্ষিপ্ত সময়ে 4টা বইয়ের উপর আলোকপাত করতে চেষ্টা করবো। ভুল হলে অবশ্যই অনেক 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 উপস্থিত হয়েছে আমাদের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি তাদের উপস্থিতির জন্য। এছাড়াও আরও আমাদের জাসাসের নেতৃত্ব আছেন, আপনারা অনেকেই এখানে সবাই কংগ্রেসের ক্ষেত্রে আপনাদের সকল উপস্থিতি এই অনুষ্ঠানকে অনেক বেশি সম্মানিত করেছে। আমরা যে 4টি বইয়ের জন্য আজকে এখানে একত্রিত হতে পেরেছি, সমবেত হতে পেরেছি, আমরা যারা শিল্প সাহিত্য সংস্কৃতির সাথে যুক্ত আছি, এগুলোর সাথেই মূলত আমাদের একটি পরিচিত হওয়ার দরকার। কারণ এগুলো আমাদের আজকের এই বিরোধ ঘটানোর যে বিষয়টা তার মূল বিষয়। একটা আছে দুঃসময়ের দীর্ঘশ্বাস, আপনার ইতিমধ্যে অনেকে খেয়াল করেছে, অনেকে করেনি। এটা ফারজানা কপির বই, এটি গল্প গ্রন্থ, অনেকগুলো গল্পের সমাহার। ফারজানা কপির সুন্দর, এটা তার বাস্তব জীবন এবং কল্পনা। এবার বই মেলায় আমার কি বই বেরিয়েছে বাংলা মায়ের বাংলাদেশ কবিতা। তো আমি এবার অফিসে তো 4টা মতো ছিল, তারপর আমি গিয়ে প্রতিদিন বই মেলায় যেটা স্টলে বসতাম। তো যখন এই কবিতার বই আমি কোনো ছাত্রকে দিতাম, তারা বলতো যে আমরা কবিতা পড়ি, হ্যাঁ কবিতা ভালো লাগে। এরপর হচ্ছে কি আমি কবিতা আবৃত্তি করতাম, আবৃত্তি করার পরে হয়তো 2-1টা তারা নিত। ডেইলি হয়তো 3-4টা কবিতার বই এখানে গিয়েছে। তো আজকে এই কথা আমার উদ্দেশ্য হচ্ছে মূলত আমরা আসলে বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। আজকের যে অনুষ্ঠান, এখানে যেহেতু জ্ঞান অর্জন এবং জ্ঞানের বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে যে কোনো সেক্টরে কাজ করতে গেলে কিন্তু আসলে জ্ঞান অর্জনের বিকল্প নেই, বই পড়ার বিকল্প নেই। আমার আগে যারা কথা বলেছেন তারা বই পড়ার গুরুত্বটা সম্পর্কে বলেছেন। তো সেই জায়গা থেকে যেটা হলো যে আসলে জীবনে যেই সেক্টরে উন্নতি করার জন্য কাজ করা হোক না কেন, সেখানেই আসলে বই পড়ার বিকল্প নেই। সেটা আমার কি বলছি, আমার সন্তান কানাডায় পড়াশোনা করছে, তো ওখানে আমি ওই বইটি ইন্ডিয়ান লাইব্রেরি এবং বিভিন্ন টেকারে দিয়ে এসেছি। এর আগেও আমার একটি বই বিন্দু বিন্দু জলকণা অনুবাদিত মির্জা জাসলাম অনুবাদিত করে দিয়েছে। সেই বইটিও কানাডার লাইব্রেরিতে এবং বিভিন্ন টেকারে দেওয়া আছে। তো আমার এই বইটির প্রথম এডিশন শেষ হয়ে গেছে, এখন সেকেন্ড এডিশন বের করতে হবে। তো আমার খুবই একটু শ্রদ্ধা করি, আরও যারা মঞ্চে বসে আছে সবাই আমার পরিজন এবং সামনে বসে আছে আমাদের অতিথিবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে এখানে আজকে বইয়ের ব্যাপারে বলার কোনো কিছু নেই। একটা বই লিখতে গেলে বাস্তবতা এবং কাল্পনিক দুইটা যদি না মিলানো যায় তাহলে বই কিন্তু কমপ্লিট করা যায়। বর্তমান আসবে বাস্তবতা, বাস্তবতা হলে স্থায়ী, আর কল্পনা হলে এটাকে সাজানো। চেষ্টা করি যে বাস্তবতা কল্পনা যেটার কথা আমাদের প্রত্যেকটি বক্তা তার বক্তব্যের পালন করে না, সাবেক তথ্য সচিব সৈয়দ মাহমুদ হোসেন স্যারের কথা। মঞ্চে আলোচনা করেছেন আজকের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক এবং আমরা তখন প্রশ্ন করি না। আমাদের ওই বিভাগে প্রফেসর ছিল, প্রফেসর ছিল, পিএইচডি করা লোকজন ছিল, তাদের কারো মাথায় কিন্তু প্রশ্নটা আসে না। তারা পড়াচ্ছে, ছাত্ররা পড়ছে। ঠিক তেমনি করে আমাদের এরকম অনেকগুলো জায়গাতে আমাদের দর্শন মানে নিজেদের চেনার জন্য আমাদের অনেক। আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা উপস্থিত হয়েছি যে এখানে বই প্রকাশনা হচ্ছে, বই আমরা পড়ব এবং আমরা যে জ্ঞান অর্জন করি, জ্ঞান অর্জন করতে গেলে এবং কোনো কিছু জানতে গেলে এটা বই পড়তে হবে। আমি আইনের
ছাত্র হিসাবে দেখা যায় আমি 32 বছর আইন পেশার সাথে আছি। আমরা মানুষের সহায়তা করি সবসময়। আপনারা যদি মানুষকে সহায়তা করতে চান তাহলে বই পড়ে জানতে হবে। আপনারা যদি জানতে চান কোনো একটা ঘটনা, বিষয় এবং তথ্য, এই বিষয়গুলো উদ্ঘাটন করতে গেলে বইয়ের কোনো বিকল্প হবে না। একজনকার কাছে একটা জিনিস শোনা যায়, সে এভিডেন্স, এটা দেখা যাবে কোনো কিছু শুনলে এটা সম্পূর্ণরূপে বিশ্বাস করা যায় না। বই একটা এমন একটা পাণ্ডুলিপি